প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন বিএনপির দায়িত্ব নিচ্ছেন ডক্টর কামাল হোসেন, কিভাবে পুনর্গঠন এবং কোন দল মেটাতে চান এই বর্ষিয়ান রাজনীতিক। এরপর রয়েছে মির্জা ফখরুলের অপসারণ কি চূড়ান্ত, দেখুন কেন দলের একাংশ মির্জা ফখরুলের অপসারণ চায়, এবং সবশেষে রয়েছে চকবাজার ট্র্যাজেডি নিয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া কি। এখন দেখুন বিস্তারিত। বিএনপির পুনর্গঠনে ডক্টর কামাল হোসেনের পরামর্শ চান তারেক রহমান। ডক্টর কামাল হোসেনের সঙ্গে আজ আবার টেলিফোনে কথা বলেছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তিনি আজ বাংলাদেশ সময় বিকেলে লন্ডন থেকে ডক্টর কামাল হোসেনের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে আলাপ করেন। আজ জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিলনায়তনে। এই গণশুনানিতে সভাপতিত্ব করেন ডক্টর কামাল হোসেন। এই গণশুনানির পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টেলিফোনে ফোন করেন তারেক জিয়া। তখন ডক্টর কামাল হোসেনের সঙ্গে তিনি কথা বলেন। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে ডক্টর কামাল হোসেনকে তারেক বিএনপিকে পুনর্গঠন এবং বিএনপির মধ্যকার বিরোধ মীমাংসার জন্য মধ্যস্থতা করার দায়িত্ব দিয়েছেন। তিনি বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে বসে পরামর্শ দেওয়ার অনুরোধ করেছেন। তারেক জিয়া ডক্টর কামাল হোসেনকে বলেন, আপনি এখন বিএনপির অভিভাবক, আপনার হাতেই বিএনপিকে ন্যস্ত করলাম। আপনি যেভাবে ভালো বোঝেন সেভাবেই বিএনপিকে গুছিয়ে তুলুন। ডক্টর কামাল হোসেন বলেছেন তিনি বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে খুব শীঘ্রই বসবেন, বসে বিএনপি যেন সংগঠন হিসেবে শক্তিশালী হয় সেই বিষয়টি তিনি দেখবেন। এছাড়াও ডক্টর কামাল হোসেনকে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করেন তারেক জিয়া। ডক্টর কামাল হোসেন অবশ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেননি। তিনি বলেছেন যে আইনজীবীরা আছেন, তার মামলা দেখছেন, বিষয়টি আদালতের নয়, বিষয়টি রাজনৈতিক, কাজেই সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। ডক্টর কামাল হোসেন অবিলম্বে তারেক জিয়াকে জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানান। তারেক জিয়া এতে নীতিগতভাবে রাজি হয়েছেন বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বিএনপি এবং ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠরা জানিয়েছেন তারেক জিয়ার টেলিফোনের মূল বিষয়টি ছিল বিএনপিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে যে মতবিরোধ হচ্ছে, বিএনপির নেতারা একে অন্যের সঙ্গে কথা বলছেন না, সেজন্য বিএনপি একটি ভাঙনের মুখোমুখি দাঁড়িয়েছে। ডক্টর কামাল হোসেনের মাধ্যমে তারেক জিয়া চাইছে এই ভাঙন ঠেকাতে। এরই মাধ্যমে কার্যত ডক্টর কামাল হোসেন বিএনপির অঘোষিত নেতায় পরিণত হলেন। উল্লেখ্য যে গত 30 ডিসেম্বর নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের সঙ্গে কথা বলেছিলেন তারেক। তখন তারেক পিতার সমতুল্য বলে তুলনা করে ডক্টর কামালের নেতৃত্বই নির্বাচন করার অঙ্গীকার করেছিলেন। পরবর্তীতে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি নির্বাচন করে এবং সেই নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়। যদিও ডক্টর কামাল হোসেনের সঙ্গে ঐক্যের পর জামায়াতকে 22টি আসন প্রতীক ছেড়ে দেয় বিএনপি। এটা নিয়ে তীব্র সমালোচনা হয়। নির্বাচনের পর ডক্টর কামাল হোসেন তারেক জিয়াকে জামাত ছাড়ার শর্ত আরোপ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এখন জামায়াতের মধ্যে যে টানাপোড়েন চলছে, এরই পরিপ্রেক্ষিতে হয়তো খুব শিগগিরই বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জামাতের থেকে নিজেদেরকে আলাদা ঘোষণা দিবে। একই সঙ্গে ডক্টর কামাল হোসেনও চেয়েছেন 20 দল বিলুপ্ত করে একটি মাত্র মোর্চা জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে আন্দোলন এবং কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ব্যাপারেও তারেক জিয়া ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এখন দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অপসারণ কি চূড়ান্ত, কেন দলের একাংশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অপসারণ চায়। সিঙ্গাপুর থেকে 18ই ফেব্রুয়ারি দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেরার পর তিনি 20 ফেব্রুয়ারি বিকেল থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। সেদিন 21শে ফেব্রুয়ারির উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় ফখরুল কর্মীদের প্রতিরোধের মুখে পড়েন। কর্মীরা ফখরুলের অপসারণ দাবি করেন এবং নতুন আন্দোলনের কর্মসূচি এবং দল পুনর্গঠনের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ঘরের মধ্যে এসব করে লাভ হবে না, রাজপথে আন্দোলন করতে হবে এবং আমরা আন্দোলনের কর্মসূচি দেব। কিন্তু তারপরেও স্লোগানকারীরা স্লোগান অব্যাহত রাখে। সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বাস দেন দলের স্বার্থে দল পুনর্গঠন করা হবে। এরপর গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে যান। সেখানেও তিনি প্রতিরোধকারীদের প্রতিরোধের মুখে পড়েন। সেখানেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অপসারণ এবং দল পুনর্গঠন ও আন্দোলনের জন্য মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। খালেদা জিয়ার মুক্তির জন্য এই মুহূর্তে কর্মসূচি দরকার স্লোগান দিতে থাকেন তারা। সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বক্তব্য না রাখলেও অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গাড়িতে উঠে চলে যান। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে। সেখানে 30 ডিসেম্বর নির্বাচনে কথিত ভোট চুরির অভিযোগে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে তিনি যখন বক্তব্য রাখছিলেন তখনও তিনি একই রকম প্রতিবাদের মুখে পড়েন। প্রতিবাদকারীরা কর্মসূচি দাবি করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অপসারণ দাবি করেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে বিএনপির নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। এই নেতা
নেতাকর্মীরা যেখানেই তাকে পাচ্ছেন সেখানেই তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি, দলকে এভাবে হতাশার দিকে ঠেলে দেওয়া ঠিক হচ্ছে না। দলের অবিলম্বে কর্মসূচি দেওয়া উচিত। বিশেষ করে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধাপে ধাপে কর্মসূচি দেওয়ার জন্য কোনো বিকল্প নেই বলে এই কর্মীরা মনে করছেন। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব এবং এই দায়িত্বে তিনি এখন পর্যন্ত কোনো কর্মসূচি দিচ্ছেন না, সেজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এই ক্ষোভ ক্রমশ দানা বেঁধে উঠছে বলে বিএনপির একাধিক সূত্র বলছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠরা বলছেন এটা বিএনপির একটি দুষ্ট চক্র পরিকল্পিতভাবে মির্জা ফখরুলকে বিতর্কিত করার জন্য এ ধরনের কর্মসূচি গ্রহণ করছে। তবে এ ধরনের কর্মসূচির বাস্তব কোনো ভিত্তি নেই। মির্জা ফখরুলের নেতৃত্বে দল অটুট এবং ঐক্যবদ্ধ আছে। এই সমস্ত ষড়যন্ত্রকারীরা সরকারের এজেন্ট বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমর্থকরা মনে করছেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে অংশগ্রহণ করেননি ফ্রন্টের বড় শরিক বিএনপির অনেক প্রার্থী। এমনকি 20 দলীয় জোটের 3 জন প্রার্থী ছাড়া বাকিদের কারো দেখা মেলেনি গণশুনানিতে। শুক্রবার 22 ফেব্রুয়ারি দিনব্যাপী সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি শেষে ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, শুনানিতে আসা অভিযোগকারীদের বক্তব্য তারা বই আকারে প্রকাশ করবেন। শুনানিতে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা কোনো মন্তব্য না করলেও 20 দলীয় জোটের শরিক দলের নেতারা বলছেন এ বিষয়ে তাদের সঙ্গে বিএনপি কোনো আলোচনা করেনি। এ কারণে শুনানিতে অংশগ্রহণের প্রয়োজনীয়তা মনে করেনি তারা। জানতে চাইলে জোটের শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বাংলা ট্রিবিউনকে বলেন, এই যে গণশুনানি, কিসের উপর গণশুনানি হবে, আমরা কিসের উপর বক্তব্য দেব সেই বিষয়ে তো কোনো কিছু আমাদের জানানো হয়নি। এছাড়া গণশুনানি যে হবে তা নিয়ে তো 20 দলীয় জোটে কোনো আলোচনা হয়নি। গণশুনানির একদিন আগে ফোন করে বলা হলো আগামীকাল শুনানি আছে, আপনি আসবেন, তাহলে কি সেই শুনানিতে যাওয়া যায়? কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, গণশুনানি আমার কাছে বিলম্বিত বিষয় মনে হয়েছে, কারণ এর আগেই আমি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে নির্বাচনে অনিয়মের বিষয়ে লেখালেখি এবং ভিডিও দিয়েছি। তাছাড়া আমি অসুস্থতার কারণে যেতে পারিনি, যদিও যাওয়ার ইচ্ছে ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 20 দলীয় জোট শরিকদের 40টি আসন ছেড়ে দেয় বিএনপি। এরই মধ্যে জামায়াত 22টি, এলডিপি 5টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে নিবন্ধিত অংশ 3টি, অনিবন্ধিত অংশ 1টি, খেলাফত মজলিসকে 2টি, বাংলাদেশ কল্যাণ পার্টি 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি 1টি, এনপিপি 1টি, পিপিবি 1টি, জাতীয় পার্টি কাজী জাফর 2টি এবং লেবার পার্টি 1টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে। এসব দলের মধ্যে লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান কুষ্টিয়া 2 আসনের আহসান হাবিব লিংকন, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ ছাড়া গণশুনানিতে আর কাউকে দেখা যায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান সহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কেউ গণশুনানিতে অংশ নেননি। এই বিষয়ে জানতে চাইলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং গয়েশ্বরচন্দ্র রায় তাদের দুজনের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। জানতে চাইলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য এবং গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, কেন আসেননি তা বলতে পারবো না। এছাড়া সবাই যে সব জায়গায় থাকবে এমন কথাও তো নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো গণশুনানিতে ছিলেন। এদিকে ঐক্যফ্রন্টের গণশুনানিতে উপস্থিত ছিলেন না গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান। এদের মধ্যে সুলতান মনসুর মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আর সিলেট 2 আসন থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান। এই বিষয়ে জানতে চাইলে মোকাব্বির খান বলেন, আমি সিলেটে আছি, আমার এলাকায় একটি বৃত্তি দেওয়ার প্রোগ্রাম আছে, এই কারণে আমি আসতে পারি নাই। অন্যদিকে সুলতান মনসুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গণশুনানিতে অংশ নিতে বাম দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। বাম নেতাদের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ নেতা খালিকুজ্জামান, বজলুর রশিদ ফিরোজ, বাসদ নেতা মবিনুল হায়দার চৌধুরী, সুধাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশারেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন এবং সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হককে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তাদের কাউকে শুনানিতে দেখা যায়নি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকায় যেতে পারি নাই। ঐক্যফ্রন্টের যারা আমাদের ফোন করেছিল তাদের বলেছি আমরা আপনাদের শুনানির সাফল্য কামনা করি। এছাড়া রাজপথে কোনো আন্দোলন গড়ে উঠলে তখন ঐক্যবদ্ধ হতেই পারে। প্রসঙ্গত গণশুনানিতে 7 সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। অন্যদের মধ্যে ছিলেন ডক্টর এমাজউদ্দিন আহমেদ, ডক্টর নুরুল আমিন
ব্যাপারী, ডক্টর মহসিন রশিদ, ডক্টর আনিসুর রহমান খান, প্রফেসর দিলারা চৌধুরী এবং ডক্টর আসিফ নজরুল। সবশেষে দেখুন চকবাজার ট্র্যাজেডি নিয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া কি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1 বছরের কিছু বেশি সময় ধরে বন্দী নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে, সঙ্গী গৃহকর্মী ফাতেমা। শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না সাবেক এই প্রধানমন্ত্রী, নানা শারীরিক জটিলতায় কাবু। 2টি মামলায় দণ্ডও হয়েছে, একাধিক মামলার বিচার চলছে। এজন্য কারাগারের ভেতরেই স্থাপন করা হয়েছে বিশেষ আদালত। খালেদা জিয়ার কারামেয়াদ যে আরো দীর্ঘ হচ্ছে সেটা কে না জানে। এরই মধ্যে বুধবার দিবাগত রাত 10টার কিছু পরে খবর আসে চকবাজারের চুরিহাট্টা এলাকায় আগুন লেগেছে। শুরুতে অবশ্য বোঝা যায়নি অগ্নিকাণ্ড যে ভয়াবহ রূপ নেবে। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে আগুনের তীব্রতা, আসতে থাকে একের পর এক মর্মান্তিক আর মর্মন্তুদ সব খবর। সকাল হতে হতে লাশের সংখ্যা গিয়ে পৌঁছায় 81-তে। নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের কাছাকাছি চুরিহাট্টি এলাকা, যে কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় এক ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা। নানা মাধ্যমে তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন খালেদা জিয়ার অবস্থা জানার। এর আগে সন্ধ্যায় বিএনপির একটি আলোচনা সভায় দলটির একদল কর্মী দলীয় প্রধানের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণার দাবি জানান কেন্দ্রীয় নেতাদের প্রতি। তারা সভায় হট্টগোল করেন, বলেন প্রয়োজনে কমিটি ভেঙে দেন। ওই দিন সকালে আদালতে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে আদালতে এসেছেন, এখন গুরুতর অসুস্থতায় আসতে পারছেন না। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় খালেদা জিয়া কোন ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন কিনা জানতে চেয়ে যোগাযোগ করা হলে একজন কারা কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।